হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি আছি মোটামুটি, আমি অতটাও ভালো নেই, আমার শরীর একদমই ভালো যাচ্ছে না। আজকে বৃহস্পতিবার আর এখন সকাল বাজে হচ্ছে 9টা। তো আমরা আজকে যাব ডাক্তারের কাছে কলকাতায়। সকালবেলা ঘুম থেকে উঠেছি বলতে আমি সারা রাত ঘুমাইনি। আমার প্রচণ্ড কষ্ট পেয়েছি কালকে সারা রাত। এমনিতে তো এই গালের দুপাশে ফেটে গেছে, তার জন্য না কোনো কিছু খেতে পাচ্ছি। তার মধ্যে গালের ভিতরে হচ্ছে কেটে গেছে, ঘা হয়েছে, গলায় ঘা হয়েছে মনে হচ্ছে আমার, যেটা আমি কোনো কিছু খেতে পাচ্ছি না। ডাল দিয়ে ভাত খেলেও গলা টলা জ্বলছে। তো এই একটা সমস্যা। তার মধ্যে কালকে সারাটা রাত পুরো অসহ্য হাত পা কাজ যন্ত্রণা হয়েছে, পাটা পুরো যন্ত্রণা একদমই সকাল অবধি। আমি ঘুমাতে পারিনি, একটু ঘুমাতে পারিনি কালকে। ভাবলাম, তা ফোন টোন কিছুই দেখিনি, 12টার সময় শুয়ে পড়েছি। ভাবলাম সকালবেলা কলকাতায় যাব, যে সে একটু ঘুমাবো। এমনি ঘুমও পাচ্ছিলো সন্ধ্যে থেকে, কিন্তু ঘুমাইনি। ভেবেছি রাতে ঘুমাবো একেবারে, তাহলে ভালো ঘুমটা হবে, কিন্তু সারা রাত ঘুম হলো না। এখন যে আমার শরীর কতটা খারাপ লাগছে সে আর তোমাদের কি বলবো। আমার ভালো লাগছে না, এমনি ঘুম হয়নি, তার মধ্যে হচ্ছে এই শরীরে অস্বস্তি অঞ্জালা। তো রাত্রিবেলাও অনেকবার হাত পা চেপে 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 দিয়েছিল, তাও কিছুতেই কিছু হয়নি। আমার টোটালি ঘুম হয়নি সারা রাত। তো সকালে উঠেও এই 8টার দিকে, আমি তো ঘুমাই না, আমি ছটপট ছটপট করছি। তো আমি ওরা ডাকিনি, কতবার ডাকা যায় বলো তো। তারপরে এই রসুন আর তেল হাতে মালিশ করে দিল, তাও কিছুতেও কমছে না, একভাবে যন্ত্রণা হয়েই যাচ্ছে। আমি জানি না কেন এরমটা হচ্ছে। তো এখন চা খাবো, ও চা বানাচ্ছে। আর ডাক্তার বলেছিল খুব অসুবিধা হলে প্যারাসিটামল খাওয়া যেতে পারে। তো ভাবছি একটা প্যারাসিটামল খাবো, না হলে আমি আর সহ্য করতে পারছি না। আমার পক্ষে অসহ্যকর হয়ে গেছে। আর এতটা রাস্তায় জার্নি করব, রাস্তায় যদি সুস্থভাবে না যেতে পারি তাহলে বলো কেমন লাগে। তো যাই হোক, সকালটা এইভাবে শুরু করলাম আজকে। তোমাদের জানি না কেমন লাগছে, আমি যেমন আছি তেমনভাবে তো শুরু করব বলো। প্রত্যেক দিন তো হাসি মুখ নিয়ে ভিডিওটা শুরু করি, কিন্তু আজকে সত্যি বলতে হাসি আসছে না, ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে। তো সকালবেলা নিচে গিয়েছিল দোকানে, গিয়ে কিছু খাবার দাবার কিনে নিয়ে এসছে, সেগুলোই বানাচ্ছে। ওগুলো খেয়ে দিয়ে তারপর আমি ওষুধ খাবো, তারপরে রেডি হবো, রেডি হয়ে বেরোবো ডাক্তারের কাছে যাওয়ার জন্য। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। ওই যে চা, বিস্কুট নেই, বিস্কুট আনতে বলে, আর যে বিস্কুট আছে সেই বিস্কুট আমি খাই না। আর আমি যে বিস্কুট খাই সেই বিস্কুট শেষ হয়ে গেছে। ও নিচে গিয়েছিল, বললাম বিস্কুট নিয়ে এসো চা দিয়ে খাবো, বিস্কুট আনতেই ভুলে গেছে। তাই জন্য দেখি কি দিয়ে খাই। আর চা না খেলে কোনো কিছুই ভালো লাগে না। পাউরুটি শেখেছো? দাও। তো এই যে এই পাউরুটির শাখা, এই দিয়েই খাবো এখন চা। কি করবো, আমি যে বিস্কুট আছে ওই বিস্কুট আমি খেতে পারি না, ভালো লাগে না। আর এই হচ্ছে সকালের খাবার, ডিম টোস্ট, বাড়ির থেকে বানানো, বাইরে খাবো না। একদিন খেয়েছিলাম, তোমরা আমাকে বলেছিলো যে বাইরে থেকে কেন খেলে। তো চলো চা খেয়ে নি। তো বন্ধু, গুড মর্নিং সবাইকে। একটু আগে মানু বললে, এখন আমি বলছি। তো চলো, আমরা কিন্তু এবার যাবো কলকাতায়, বেরোবো ডাক্তার দেখানোর জন্য। আমাদের এমনি লেট হয়ে গেছে, সব কাজেই না আমাদের একটু লেট হয়ে যায়, বুঝলে, গুরুত্ব কম দিলে যা হয়। তো যাই হোক, আর তাছাড়া আমাদের একটু কালকে রাত্রি মানুষ রাত ঘুমাতে পারিনি, মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছে। ওরা হাত পা সব যন্ত্রণা হচ্ছিলো। তো সকালে উঠে একটু কলা খাওয়ালাম, তারপরে পাউরুটি আর চাটা খেয়ে একটা প্যারাসিটামল খাইয়ে দিলাম। আমি কিন্তু ডাক্তারের কাছে আগেই জিজ্ঞেস করে নিয়েছিলাম যে যদি জ্বর আসে বা গা হাত পা কামড়ায় কী হবে। তো বলেছিল যে সেই মুহূর্তে প্যারাসিটামল 650 খাওয়াতে পারে। তো চলো, মানুও রেডি হয়ে গেছে ওই যে, আর আমিও রেডি। কাকু এসে নিচে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। তো চলো বেরিয়ে যাই, তোমাদের সাথে বেশি কথা বলতে পারছি না, এমনি লেট হয়ে গেছে। আর গাড়িতে উঠে না হয় তারপর কথা বলবো, ঠিক আছে? চলো, ওদিকে দরজা জানলা সব দিয়ে দিয়েছি। হয়েছে মানু? তো বন্ধুরা, আমরা কিন্তু অবশেষে নার্সিংহোমে চলে এসেছি। আর এটা হচ্ছে নার্সিংহোমের পার্কিং জোন, পার্সোনাল যেটা, মানে নার্সিংহোমের নিজস্ব পার্কিং জোন এটা। তো চলো, মানুও কিন্তু নিচে নেমে পড়েছে। আর
এবার যাব ডাক্তার দেখাতে। ডাক্তার দিদি এসছে কিনা এখনও জানি না। নার্সিংহোমের সামনেই কাকু নামাচ্ছিল, আমি বললাম যে না একবারে পার্কিং জোনেই চলো, কারণ হচ্ছে ওখানে আর একটা গাড়ি ছিল, তারাও কিন্তু একটা পেশেন্ট নামাচ্ছিল, আর কিছু ডকুমেন্টস ছিল গাড়িতে, সেগুলো আমি ভুলে গেছি নিতে। তাই আবার এখান থেকে কিন্তু ব্যাক করব, কারণ ডকুমেন্টস না নিলে তো কোনো কাজই হবে না। ওতে সমস্ত রিপোর্ট না, একটা ব্যাগ এনেছি রিপোর্ট। তো বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেছি নার্সিংহোমে অবশেষে, ঠিক আছে। আর এই দেখো আজকে যেন রাস্তা বড্ড খারাপ, মানে এই কদিনের মধ্যে যে বৃষ্টি হয়েছে বুঝলে, বৃষ্টিতে পুরো একদম খুব কষ্ট হচ্ছে, ভালো লাগে না। চলো আমাদের ডাক্তার এখন এসে পৌঁছেনি। আসার কথা ছিল 11টায়, সেখানে আমরা ফোন করে বলেছিলাম যে আমাদের একটু লেট হবে, ওই জন্য 11:30 টাইম দিয়েছিল, তাই তো। চলো আবার পরে আসছি। তো বন্ধুরা মানুষ শরীরটা ভালো নেই, এমনি কাল রাতে ঘুমায়নি, 2 ঘন্টা মতো ঘুমিয়েছে আগেই বললাম। আর এই দেখো শুয়ে পড়েছি, দেখি ডাক্তার কি বলে। ডেটটা একদম কাছাকাছি চলে এসছে, এমন হতে পারে অনেক সময় যে আজকে হয়তো ভর্তি নিয়ে নেবে, ঠিক আছে। তো যাই হোক, যেটাই হোক তোমাদের সাথে বলবো। শরীরের কন্ডিশন ভালো নেই, শরীরের কন্ডিশন ভালো নেই, শরীরের কন্ডিশন ভালো না, মানে অসুবিধা হচ্ছে, বোঝাই যাচ্ছে বুঝলি। তো যাই হোক চলো, আমারও খুব একটা ভালো লাগছে না, পরে কথা বলছি। এমনি একটা মানুষের সাথে যদি থাকা হয়, এবার সে যদি সবসময় হাত যন্ত্রণা, পা যন্ত্রণা, এই সমস্যা সে সমস্যা হয় না, পাশের লোকটাকে কিন্তু তার একটা এফেক্ট পড়ে, মেন্টালি হোক বা ফিজিক্যালি। তো যাই হোক আমারও খুব একটা ভালো লাগছে না, তবে মানুষ হয় ভীষণই খারাপ, রাতে ঘুমোতে পারে। আমি তবুও 3-4 ঘন্টা ঘুমিয়েছি, আমারও ঘুমায়নি বলো। তাহলে দেখি কি বলে ডাক্তার এসে। তো ওইখানে একটু শোয়াটা রিস্কের, তাই জন্য আমাকে বললো এইখানটায় এসে শুতে। তাই আমি দেখো বেডে শুয়ে আছি, আর এই যে চেয়ারে বসে আছে একজন। একজনটা কে? কে সবাই জানে। তো যাই হোক, এই যে শুয়ে আছি। ম্যাডাম এখন আসেনি, অ্যাকচুয়ালি আমরা ফোন করে বলেছিলাম যে আমাদের একটু লেট হচ্ছে, তাই ম্যাডামকে বলা হয়েছে একটু লেট করে আসতে, ঠিক আছে। তো যাই হোক অসুবিধা নেই, একটু রেস্ট নিচ্ছি, ভালো লাগছে। গাড়িতে খুব কষ্ট হয়ে গেছে আসতে, ঘুমটা হলে অতটা কষ্ট হতো না। তাও তো ভাগ্যিস আমি স্নান করে এসেছি। প্রথমে ভাবছিলাম যেন স্নান করে আসবো না, তারপরে ভাবলাম না আমি স্নান করে নিই, ভালোই করেছি। স্নান না করলে আমার আরও কষ্ট হতো। অনেক কিছু বলতে হবে ডাক্তারবাবুকে, অনেক সমস্যা হচ্ছে, সেই সমস্যার কথা। চলো টাটা, বাই বাই। তো ডাক্তার ম্যাডাম কিন্তু মানুকে একটা প্রেশারের ওষুধ খেতে বলেছে, প্রেশার যেহেতু হাই সেই কারণে দেখো প্রেশারের ওষুধও কেনা হয়ে গেছে। মানুকে এক্ষুনি খেতে বললো, আর খেয়ে আমাদেরকে এখানে 1/2 ঘন্টা মতো ওয়েট করতে বললো, যে প্রেশারের ওষুধটা খেয়ে 1/2 ঘন্টা ওয়েট করো, প্রেশার মাপবো। আর ডাক্তার দিদি একটু বেরিয়েছেন, আবার 1/2 ঘন্টা পরে আসবে, এসে প্রেশার মেপে দেখবে, তারপরে একটা কিছু বলবে। আর তার সাথে কিন্তু আমাদেরকে আজকে ইউএসজিও করতে হবে, আর এখন বাজে ওরকম 12টা মতো, আর ইউএসজি করতে গেলে সে 2:30-3টে বাজবে। তো এই 2-2.5 ঘন্টা কিন্তু আমাদের বসে থাকতে হবে। এবার আমরা ভাবছিলাম অন্য কোথা দিয়ে করব, কিন্তু এখান থেকে করলে সুবিধা হবে বলেই এখান থেকে করাবো। আর অবশেষে আমরা কিন্তু ইউএসজির ঘরে ঢুকে পড়েছি। এখানে মানুষ ইউএসজি হচ্ছে, স্ক্রিনে সব কিছুই দেখা যাচ্ছে। যদিও এখানে আমি আছি, আর একটা নার্স দিদি আছে, আর ডাক্তার আছে, মানু আছে, আর একটা দাদা আছে। তো ওরা নোট করছিল সব কিছু, কেমন কি পজিশন আছে, একবারের জায়গায় বহুবার করছিল, ভালোভাবেই করছিল, দেখেই বোঝা যায়। কারণ এই প্রথমবার আমি যদি ইউএসজি করা দেখছি। আর এখন বাজে কিন্তু ডাক্তার বলেছিল আসবে 3টে, সেখানে 2:30টায় পৌঁছে গেছিলো, সেই কারণে আমাদের একটু বেশি সুবিধা হলো। তো বন্ধুরা ইউএসজি তো হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। আর আজকে কিন্তু এই প্রথমবার আমি ইউএসজি মানে যে যে চেম্বারের ভেতরে ইউএসজিটা হয়, সেখানে আমি আজকে প্রথম উপস্থিত ছিলাম, এই প্রথম। তো আমিও দেখছিলাম বেবিকে মানে কেমন দেখা যায় পেটের মধ্যে ইউএসজি করার সময়। তারপরে যে হার্টবিট, সেটাও কিন্তু আমি আজকে প্রথম শুনলাম কেমন শোনা যায়, ঠিক আছে। তো ইউএসজি অন্যদিনও হয়েছে। ইউএসজি হলে কী হয়, আমি বাইরে বসে থাকতাম, গোবরডাঙ্গায় করেছি, হাবড়াতে করেছি, হাবড়াতে 2 জায়গায়। তো সেখানে অ্যালাউ করতো না বুঝলে, ডাক্তাররা থাকতো, তাদের সাথে আর 2-3 জন থাকে। তো
তো ওই দেখতাম মানুষ ভেতরে ঢুকছে 2 মিনিট 3 মিনিট 5 মিনিটের মধ্যে বেরিয়ে আসছে। আর আজকে প্রথম দেখলাম বারবার দেখছে 10-15 মিনিট শুধু ইউএসজি করতে টাইম লেগেছে, বুঝতে পারলে? তো আমার খুব পছন্দই হলো। আর মানুও দেখতে পেয়েছে, মানু একটু কম দেখতে পেয়েছে, স্ক্রিনটা ঠিক একটু মাথার দিকে ছিল সেই কারণে। আর আমি দেখলাম কেমন পজিশনে আছে, ওরা বারবার দেখছিল প্লাসেন্টা কেমন আছে, পেটে জল কেমন আছে, তারপরে তোমার বাচ্চার হার্টবিট কেমন আছে, সব কিছু ওরা দেখছিল, নোট করছিল, একবারের জায়গায় 5 বার দেখছিল। তো যাই হোক, আমি এই প্রথম দেখলাম ইউএসজি করা কেমন হয়, আর তোমাদেরকে তো একদম অল্প একটু শেয়ার করলাম, ঠিক আছে? যদিও ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল কিনা আমি জানি না, সেই কারণে বেশি করিনি। কারণ প্রথমত রিকোয়েস্ট করে ঢুকেছি, তারপরে যদি আবার শোনে ভিডিও করছে হয়তো বাজে ভাবতে পারে, সেই কারণে। তো যাই হোক, ইউএসজি করার পরে আমরা কিন্তু বাইরে এসে 10 থেকে 15 মিনিট দাঁড়িয়েছিলাম। ডাক্তার ম্যাডাম বলেছিলেন যে ইউএসজিটা হলে আমি দেখবো, দেখে তারপরে বাড়ি যাও, কিন্তু সেখানে ওরা বললো যে এক্ষুনি তো হবে না, সেই সন্ধে হয়ে যাবে। তা আমরা বললাম তাহলে আমরা বাড়ি যাচ্ছি, তোমরা ইউএসজির ফটোটা আমাদেরকে পাঠিয়ে দিও। বললো ঠিক আছে দেবো। মানে এখানে আমাদের পরিচিত আছে, আমাদের গ্রামের একটা দাদা থাকে এখানে, ঠিক আছে? তো সেই বললো। এবার তারপরে আমরা তো গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছিলাম। বাড়ি এমনকি তোমরা যারা বেলেঘাটা বা দেগঙ্গা, বেড়াচাপা, আমাদের আশপাশে যারা থাকো তারা খুব ভালো করেই চেনো খড়িবাড়ি, আমিনপুরের পরে খড়িবাড়ি, সেই অবধি আমরা চলেও গেছি। তখন ফোন করে ডাক্তার ম্যাডাম ফোন করেছিল আমাদের ওই পরিচিত দাদাকে, আমাদের গ্রামে যে থাকে সেই নার্সিংহোমের দেখাশোনা করে, ঠিক আছে? তো সে বললো যে তোমরা কত দূর পৌঁছেছো? তো আমরা বললাম যে আমরা হাফ রাস্তার মতো পৌঁছে গেছি। বললো ম্যাডাম ফোন করেছিল, এক্ষুনি আসতে পারলে ভালো হয়। তো তারপরে কি হয়েছে কি না হয়েছে আমি বিস্তারিত বলছি, চলো। তো বন্ধুরা, হঠাৎ করে ক্যামেরাটা অন করা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো। এখন এদিকটা ক্যামেরাটাও ভালো আসছে না, গাড়ির ভিতরে, তো ওই জন্য। তো যাই হোক, আমরা তো ওই মানুষকে নিয়ে গেছিলাম ডাক্তারখানায়। ডাক্তার দেখে বললো যে হচ্ছে ওই ওখানে প্রথমে প্রেশারটা খুব হাই ছিল, ব্লাড প্রেশার যেটা হচ্ছে। তো বন্ধুরা, একটু ক্যামেরাটা অন করতে হলো, আবার ইমার্জেন্সি কারণেই অন করেছি। আর দেখো, দেখে তো বুঝতেই পারছো আমরা কিন্তু ফিরছিলাম। দেখো এই যে রাস্তা, আমরা অর্ধেকেরও বেশি রাস্তা কিন্তু চলে এসেছি, বুঝতে পারলে? এবার ব্যাপারটা হয়েছে, আমরা ডাক্তার দেখাতে গিয়ে ওখানে 10 মিনিট বসার পরে ডাক্তার ম্যাডাম আসলেন। আসার পরে মানুষ সবার প্রথমে ঘাবড়ে গেছে, সেটা হচ্ছে ওর একটু ব্লাড প্রেশারটা হাই, অনেকটাই হাই। আগের দিন বেশি ছিল, আগে নেক্সট এই লাস্ট যেবার দেখলাম আজকের আগে, তখনও বেশি ছিল, অতটা বেশি ছিল না। বলেছিল একটু কাঁচা নুন কম খেতে, আর কী সব বলেছিল সেগুলো উল্লেখ করছি না। তো আর আজকে আবার প্রেশার মাপা হলো, যেটা হচ্ছে 150/100, বুঝলে, অনেকটাই বেশি। সেই কারণে একটা প্রেশারের ওষুধ লিখে দিয়েছিল। ওষুধটা লিখে দেওয়ার পরে বললো যে 8 ঘন্টা বসে তারপরে হচ্ছে আবার চেক করে নিতে। তো 8 ঘন্টা বসে চেক করার পরে দেখা গেল 120/90 হয়েছে। সেই কারণে বললো যে তাহলে একটা কাজ করো, একেবারে ইউএসজিটাও করে নাও, কারণ একেবারে তাহলে দেখে মানে লাস্ট ডেট একেবারে দিয়ে দেবে যে সে 12 তারিখে করতে হবে নাকি অন্য দিন। তো সেই জন্য আবার ইউএসজি করা হলো। সেই 1-2 ঘন্টা বসে, তার মধ্যে আমরা আবার একটু দুপুরবেলা খেয়ে নিলাম, 3 জন মিলে নিরামিষ ভাতটা যা হোক খাওয়ার পরে। তারপরে এরকম 2:30টার দিকে ডাক্তার আসলে ইউএসজিটা করলো। আমরা ওখান থেকে ইউএসজিটা করেছি। আমরা ভাবলাম যে একেবারে বেশি ঘুরে লাভ নেই, ডাক্তারটা দেখিয়ে তারপর বাড়ি যাবো। এবার তখন ডাক্তার ছিল না, আমাদেরকে ওরা বললো যে তোমরা চলে যাও, সন্ধ্যেবেলা জানাবে। হ্যাঁ, তো এখন আবার ফোন করেছে, যেহেতু আমাদের চেনা পরিচিত, আমাদের যে সুব্রত কাকুর চেনা পরিচিত বন্ধুর মধ্যে হয়, বা যাই হোক বাড়ির দিকে, আমাদের এখানে বাড়ি। তো এবার বললো যে ম্যাডাম ইউএসজি রিপোর্টটা দেখেছে, দেখে বললো যে কালকেই ভর্তি করিয়ে দিতে, আর সাথে একটা ইঞ্জেকশন দিতে হবে। তো এবার সেই কারণে আবার এই রাস্তায় দাঁড়িয়ে ফোন করলাম। তো ফোন করার পরে বলছে যে তোমরা এক কাজ করো, একটুখানি ব্যাক করো, ওখান থেকে ইঞ্জেকশনটা দিয়ে নিয়ে যাও, কালকে ভর্তি করিও। তো সেখানে আমি জিজ্ঞেস করলাম যে কাল ভর্তি করাবো না একেবারে অনেকটা দূরের রাস্তা, নাকি আজকেই ভর্তি করে দেবো? বলছে হ্যাঁ, আজকে করালে তো আরও বেশি ভালো হয়, আর যদি তেমন সমস্যা হয় হয়তো রাত্রেই ডেলিভারি করে দিতে হতে পারে। এবার ইউএসজিতে যে রিপোর্টটা এসছে সেটা সব কিছুই ঠিক আছে, বাচ্চার ওজন বা হার্টবিট সবই ঠিক আছে। শুধু যেটা হচ্ছে সেটা হচ্ছে একটু জলটা কমে গেছে, বুঝলে, মানে যে জলের থলিটা, তো সেই কারণেই মানে ইমার্জেন্সি ডেলিভারিটা করাতে হবে। সেই জন্য এখন আবার ব্যাক করছি, এখন যাব, মানে ভর্তি হবে।
এটা আমাকেও তো ওখানে থাকতে হবে, বাড়ি থেকে তো কিছুই গুছিয়ে আনা হয়নি। আমি আমার না মন বলছিল, আমি ভাবছিলাম যে একবার সব গুছিয়ে দাও, আমি ভাবছি গুছিয়ে নিয়ে যাবো যদি ফিরে আসতে হয়, কারণ ডেটটা তো এখনো দেরি আছে। গুছিয়ে নিয়ে যেতে হয়, হ্যাঁ। গুছানো বলতে কি বলতো, ওই অনুপমের জামা কাপড়গুলো আর ওই যেগুলো কিনেছিলাম টুকটাক স্যানিটাইজার, ডেটল, এইসব। যদি হয়তো ভালো, নাহলে এখান থেকে আবার কিনে নিতে হবে, আর কি করা যাবে না তো। না হবে, দেখি হবে না। না, বাড়ির থেকে আনার ব্যবস্থা যদি হয়তো ভালো, নাহলে এখান থেকে কিনে নিতে হবে, সেটাই তো। দেখা যাক, সেটা পরের কথা, ওগুলো অতটা ইম্পর্টেন্ট না, কারণ এখান থেকে আমাদের বলেই দিয়েছিল সবই দিয়ে দেবে, তাই চাপটা একটু কম, তাই তো। কারণ আমাদের বলেই দিয়েছিল যে তোমাদের ওই শুধু আয়না চিরুনি, নিজস্ব আয়না আছে, চিরুনি, টিপ, এইসবগুলো। তো যাই হোক, ছাড়ো, আমরা এখন আবার দেখলে তো গাড়ি ঘোড়া লোকাবো, ব্যাক করছি। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, কি হবে কি না সেটা তার পরের ভিডিও তোমরা জানতে পারবে, ঠিক আছে। জানি না ভিডিও কত বড় হয়েছে, বেশি বড় কথা হয়নি নাকি? মনে হয় না, প্রচুর টেনশন দুজনেরই, আমাদের সেই সকাল থেকে প্রচুর টেনশন হচ্ছে, যখন থেকে বলেছে ব্লাড প্রেশার হাই, কি হবে না হবে জানি না। ঠিক আছে। তো বন্ধু, একটা কথা যেটা বলতে ভুলে গেছিলাম তোমাদের সাথে, তাই আবার সামনে এলাম। তো ওই আমরা যখন বাড়ি থেকে আসছিলাম, মানু কিন্তু গাড়িতে আসার সময় বারবার বলছিল, আর তাছাড়া কি, তার সেই দিন রাতে তো ঘুমই হয়নি, তোমরা তো জানো। মানু মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছে, আমি হয়তো 3 থেকে 3.5 ঘন্টা ঘুমিয়েছি। ওর সারা হাত, মানে 2 হাত, পা, কপাল সব কিছু যন্ত্রণায় ফেটে যাচ্ছে। মানে মানুষের কতটা যন্ত্রণা হলে ঘুম হয় না রাতে, তাহলে বোঝো। আর আমাদের যে ওই একটা মেশিন আছে, মাসাজ মেশিন, ওতে বারবার চার্জ দিচ্ছে, চার্জ শেষ হয়ে যাচ্ছে। আমি উঠে হাত পা টিপে দিচ্ছি, তারপর আমি মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম। ও আমাকে আর কিছু বলেনি যে হাত পা যন্ত্রণা করছে বা কি। আমি যদি ঘুমিয়ে পড়ি, আর ডাকতে চায় না, যতই কষ্ট হোক। কিন্তু তারপরেও আমি দেখলাম হঠাৎ করে, মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি, মানে ভোরের টাইমে, মানু আমার পাশে নেই। আমি ভাবলাম বাথরুমে গেছে। 5 মিনিট পরে আবার আমি বললাম এখনও আসছে না, আবার বাথরুমে গিয়ে দেখি বাথরুম তো বাইরে থেকেই লক করা। আবার গেলাম ওই সাইডের ঘরে, বড় যে মানে রান্নাঘর যে সাইডটায়, ওখানে গিয়ে দেখি মানুষ শুয়ে শুয়ে মানে কাঁদতাচ্ছে যন্ত্রণায়, হাত, এই বা হাতটা যন্ত্রণা হচ্ছিলো তখন। তা আমি বললাম যে মানু, তাহলে কী করবো, একটু তেল রসুন দিয়ে একটু মালিশ করে দেবো? তা বলছে দাও। তাই আবার কুচি কুচি করে রসুন কাটলাম, কেটে কিন্তু সেই তেলটা আবার মালিশ করে দিলাম আমার হাতে, মানে এত পরিমাণে যন্ত্রণা হচ্ছিলো। তারপরে বাঁ হাতটা যদিও ঠিক হলো, তারপরে আবার ডান পা যন্ত্রণা শুরু হয়েছে। তো সেই সময় আবার তার মধ্যে আমাদের যা আসার কথা ছিল নার্সিংহোমে শনিবারে, সেখানে ডাক্তার দিদি ফোন করে বলেছিল যে তোমরা বৃহস্পতিবারে চলে এসো, সেই কারণেই যাওয়া। আর রাস্তায় আসার সময় মানুষ বারবার বলছে আমার না আজকে ভর্তি নিলে ভালো হয়, আমার ভালো লাগছে না, আমার খুব অস্বস্তি হচ্ছে, আমার আজকেই যেন ভর্তি নিয়ে নেয়, এরকমই বলছিল, ঠিক আছে। তো আশা, ওর মানে কষ্ট না হলে, মানু হচ্ছে এমন একটা মেয়ে, ও খুব শক্ত। ও যদি ওর তেমন কষ্ট যদি না হয়, ও কিন্তু কোনোভাবেই বলবে না আমার কষ্ট হচ্ছে, একটু কষ্ট ওর কাছে কিছুই না। ও প্রচুর সহ্য করতে পারে, সেটা তোমরাও অনেকেই বলো, তোমরা আমাদের যারা ভালোবাসার মানুষ আছো, তোমরা অনেকেই বলো যে মানুষ খুব সহ্যর ক্ষমতা, ঠিক আছে। তো নিয়ে আসলাম আবার ব্যাক করে আসার পরে আবার কিন্তু সুব্রত কাকু ছিল 1-2 ঘন্টা। আমি বলছিলাম যে কাকু একটু দাঁড়াও, দেখি কি হয় কি না হয়, যদি বাড়ি যেতে হয়। তো সেই কারণে তো আমরা ফিরে এসেছি, এসে মানুকে জেনারেলে ভর্তি করালাম। এখনও পর্যন্ত কিন্তু তেমন কিছু বলেনি কখন কি হবে অপারেশন বা কিছু, জাস্ট ভর্তিটাই করালাম, ঠিক আছে। আর তারপরে কি হচ্ছে বা কি না হচ্ছে সেটা তো পরের ভিডিওতে তোমরা অবশ্যই জানতে পারবে, তোমাদেরকে জানানো হবে। আর আমি এখন এই যে ভিডিওটা করছি, এখন কিন্তু আমি নার্সিংহোমেই আছি, ঠিক আছে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর খুব টেনশানে আছি, খুব চিন্তায় আছি কি হবে কি না হবে, কারণ ডাক্তার যখন বলছে যে পেটের মানে বাচ্চার যে জলের যে থলিটা সেটা শুকিয়ে যাচ্ছে, আর এদিকে মানুষ খুব হাই প্রেশার মানে কি প্রচণ্ড হাই প্রেশার, মানে এমন হাই প্রেশার হলে ওষুধ মানে দেয়া যায় না, হাই পাওয়ার ওষুধ দেওয়া যায় না, তেমনই হাই প্রেশার। ওষুধ খেয়ে একটু কম পড়েছে, প্রেশার যখন মাপলো, কিন্তু কতক্ষণ কম থাকবে জানি না, দেখা যাক। তো চলো, কালকে বিস্তারিত কি হচ্ছে কি না হচ্ছে তোমরা সবই জানতে পারবে, মানুষকে কোথায় রেখেছি কি করছি সবই জানতে পারবে। চলো, আর আমাদের কিন্তু পার্সোনাল কেবিন বুক করা আছে, যদিও এখনো পর্যন্ত আমাদেরকে কেবিন দেয়নি, জানি না কেন দেয়নি, এখন জেনারেলে রেখেছে। তো চলো।
টাটা, পরে আসছি পরের দিনও ভিডিও নিয়ে। তোমরা একটু মনের জন্য প্রার্থনা করো যেন সব কিছু ঠিকঠাকভাবে হয়। বুঝতেই পারছো একটা বড় রকম একটা চিন্তার মধ্যে আছি, আর মানুষ যাতে টেনশন না করে সে কারণে আমি কিন্তু ওর সামনে তেমন কিছু বলছি না, ঠিক আছে? কারণ এমনি ও তো এমনি একটু বেশি বেশি চিন্তা করে। ঠিক আছে চল, কাল আসছি আবার। তোমরা কিন্তু সবাই রেডি হয়ে থেকো, কাল অবশ্যই ভিডিও আসবে।